আচ্ছা আপনারা আমাকে বলুন, ঢাকা শহরে যে বাসগুলো, এগুলোর দিকে তাকানো হয়? টাকা ভাড়া নেন, ভাড়া হয়েছে 20 টাকা, আর অরিজিনাল ভাড়া এখন ভাড়া নেন আমরা 30 টাকা। দেশের পরিবহন খাতে অরাজকতার মূল হোতা কে কিংবা কারা? উত্তর খুঁজতে গেলে যাদের নাম আসে, এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বড় নামগুলোর একটি। এনায়েতুল্লাহর একারই রয়েছে অন্তত 700 বাস। এগুলোর দাম আনুমানিক 2000 কোটি টাকার উপরে। তবে শুধু বাসের মালিকানা নয়, অভিযোগ রয়েছে ঢাকার বিভিন্ন রুট থেকে এনায়েত ও পরিবহন খাতে তার সহযোগীরা প্রতিদিন অন্তত 2 কোটি টাকার বেশি চাঁদা আদায় করেন। সারা দেশের সুবিশাল পরিবহন খাতকে হাতের মুঠোয় রাখতে এনায়েত গড়ে তুলেছেন তেমনই বিরাট একটি চক্র। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা, মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি মাসে দিতেন বিরাট অঙ্কের টাকা। বিনিময়ে প্রকাশ্যে চাঁদাবাজি, ঢাকার প্রতিটি বাস টার্মিনাল থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দখল সবই করেছেন তিনি। আয়ের এই বিপুল টাকা থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে রাজনৈতিক ইস্যুতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বাস পোড়ানোর রফা দফাও করতেন এই এনায়েতুল্লাহ। পরিবহন খাতে এনায়েতুল্লাহর উত্থানের শুরুটা 1991 সালে। মাত্র একটি বাস শেয়ারে কিনে এই খাতে ব্যবসা শুরু তার। ওই বছরই বিএনপি সরকারের সময় মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। শুরু হয় পরিবহন খাতে তার চাঁদাবাজি। পরের মাত্র 8 বছরেই 20টি বাসের মালিক হন তিনি। রাজনীতিতে নামার সময় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করলেও সময় বুঝে ভোল পাল্টান। ক্ষমতার পালাবদলের হাও বুঝে যোগ দেন আওয়ামী লীগে। এখন তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি। এই পদকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেই তিনি পরিবহন খাতের বড় মাফিয়াদের একজনে পরিণত হন। গত কয়েক বছর ধরে এই খাতে একক রাজত্ব তার। চাঁদাবাজি সিন্ডিকেটের বাইরেও সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখার অভিযোগ এখন জোরে সোরে উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু আন্দোলন নামে যেন পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করা না হয়। ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চলত তার হাতের ইশারায়। এনায়েতুল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তার এতই প্রভাব ছিল যে স্বয়ং শেখ হাসিনাও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 2018 সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিপরীতে সরকারের নেওয়া নানা সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি এই এনায়েতুল্লাহর কারণে। মনে করা হয় তার প্রভাবের কারণেই সড়ক মহাসড়কে বাস চালকরা এতটা বেপরোয়া। পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো এখন মুখ খুলতে শুরু করেছে। তারা বলছে এই খাতে যত অরাজকতা হয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা শাহজাহান খান, মহাসচিব ওসমান গনিসহ আরও কয়েকজনের মাধ্যমেই হয়েছে। আর সবার ওপর ছড়ি ঘোরাতেন খন্দকার এনায়েত। আওয়ামী লীগ সহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতাদের বশে রাখতে চাঁদাবাজির বিপুল অর্থের ভাগ দিতেন নিয়মিত। এছাড়া সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাসে মাসে বিপুল পরিমাণ টাকা দিতেন। এসব কারণে প্রকাশ্যে চাঁদাবাজির মতো ঘটনার পরও কেউ প্রতিবাদ বা মুখ খোলার সাহস পায়নি। যে দেশে ভোটার আইডি কার্ড জাল হয়। খন্দকার এনায়েতুল্লাহ তার কিছু সহযোগীদের নিয়ে পুরো পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিলেন। ঢাকার প্রতিটি বাস টার্মিনালই তাদের নিয়ন্ত্রণে। এছাড়া সারা দেশের বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির কাছ থেকেও চাঁদাবাজি করতেন বলেও অভিযোগ উঠেছে এখন। ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে শত কোটি টাকার জমি। বিভিন্ন রুটে জমি কিনে তৈরি করেছেন এনা পরিবহনের শতাধিক কাউন্টার। ময়মনসিংহের ভালুকায় 75 বিঘা জমির উপর এনা ফুডস কোম্পানি ও তার পাশে রয়েছে আরও 150 বিঘা জমি। পূর্বাচল 300 ফিট রাস্তার পাশে প্রায় 100 বিঘা জমি। সিলেট কদমতলী বাস টার্মিনালে এনা পরিবহনের নিজস্ব টার্মিনাল। মহাখালীতে নিজস্ব জমিতে এনা পরিবহনের অফিস। কক্সবাজার ও কুয়াকাটাতে আবাসিক হোটেল।
মালয়েশিয়া, কানাডা ও আমেরিকায় রয়েছে সেকেন্ড হোম। অভিজাত এসব বাড়ি কিনতে তার শত শত কোটি টাকা খরচ হয়েছে। এনায়েতুল্লাহর ঘনিষ্ঠজনরা বলেছেন, চতুর এই নেতা সর্বশেষ 1 দশকে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। নিজের ও পরিবারের সদস্য ছাড়াও এনায়েত তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও কাছের মানুষের নামে ফ্ল্যাট, প্লট, গাড়ি বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। করাইছি ওয়েল্ডিং করে দেওয়ার পর দেখা গেল ড্রাইভাররা ওটাকে ভেঙে ফেলে। গত 15 বছর বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে হরতাল অবরোধ ডাকা হলে সেসব দিনে বাস চলবে বলে ঘোষণা দিতেন তিনি। অন্যদিকে ঢাকায় বিএনপি কিংবা বিরোধী কোনো রাজনৈতিক দলের সমাবেশ ডাকা হলে নেতাকর্মীরা যেন সেসব সমাবেশে যোগ দিতে ঢাকায় আসতে না পারেন, সেজন্য সব ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ আসতো তার কাছ থেকেই। 2020 সালের শুরুতে এনায়েতুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতির কোনো খবর নেই, কোনো ব্যবস্থাও নিতে দেখা যায়নি। হাসিনা সরকারের পতনের আগেই খন্দকার এনায়েতুল্লাহ দেশের বাইরে পালিয়ে গেছেন। সেটা এখন যাচাই বাছা হচ্ছে। বর্তমানে এনা পরিবহন নামে কোনো বাস সড়কে চলাফেরা না করলেও নাম বদল করে অন্য নামে এসব বাস চলাচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।